প্রফেসর উজান চৌধুরী লেখিকা বন্যা শিকদার পর্ব 58। মৌয়ের সেই আত্মচিৎকারের শব্দ শুনে কিচেন রুম থেকে ছুটে এলেন শাশুড়ি মৌসুমী চৌধুরী আর মেহের। মৌকে সিঁড়ির নিচে পড়ে থাকতে দেখে মেহের পাগলের মতো দৌড়ে গিয়ে তাকে ধরে বুকে জড়িয়ে ধরল। ঠিক তখনই টিভিতে আবারও নিউজের সেই একই বীভৎস বাক্যটি রিপিট করা হলো। সংবাদটির সত্যতা নিশ্চিত হতেই মৌসুমী চৌধুরী দুই হাতে বুক চেপে ধরে ডুকরে কেঁদে উঠলেন। নিজের ছেলের মৃত্যুর খবর এভাবে নিউজের পর্দায় দেখতে হবে তা যে কোনো মায়ের কল্পনারও অতীত ছিল। মৌ নিজের পুরো শরীর ছেড়ে দিয়ে মেহেরকে শক্ত করে আঁকড়ে ধরে অঝোর ধারায় কাঁদতে লাগল। মেহু, আমার প্রফেসর সাহেব সত্যিই আর নেই। সত্যি সত্যি আমাদের সবাইকে একা করে চলে গেল সে। মামুনি দেখো, তোমার ছেলের আজ সত্যিই আমাকে এই বিশাল পৃথিবীতে নিজস্ব করে দিয়ে চলে গেল। মৌ মেঝেতেই বসে ছটফট করে কাঁদতে লাগলো। তার হাত দুটো দিয়ে মেহেরের কাঁপা কাঁপা হাত জোড়ায় এমনভাবে খামচে আঁকড়ে ধরল যেন মেহের চাইলেও এক্ষুনি উজানকে এনে দিতে পারবে। সে রক্তিম জল ভরা চোখে মেহেরের দিকে তাকিয়ে ব্যাকুল গলায় আওড়াতে শুরু করলো, মেহু, এই মেহু, দে না আমার প্রফেসর সাহেবকে আমার কাছে ফিরিয়ে। তাকে ছাড়া যে মৌয়ের কোনো অস্তিত্ব নেই। বাঁচতে পারবো না আমি তাকে ছাড়া। দম বন্ধ হয়ে আসছে আমার। তাকে ফিরে আসতে বলো না আমার কাছে। মৌয়ের সেই বুক চেরা করুণ আত্মচিৎকারে চৌধুরীর বাড়ির প্রতিটি ইটের দেয়াল পর্যন্ত যেন কেঁপে উঠল। সেখানে উপস্থিত প্রতিটি মানুষের বুকের ভেতরটা হাহাকার করে উঠল। কেউ আর নিজের চোখের জল ধরে রাখতে পারল না। সবাই হাঁটু গেড়ে বসে অঝরে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগলো। ইফাত হাত পা থরথর করে কাঁপা অবস্থায় ফোনটা হাতে নিয়ে বারবার চেষ্টা করছে উজানের ব্যক্তিগত ফোনে রিং করার, কিন্তু ফোনের ওপার থেকে প্রতিবারই শীতল কণ্ঠস্বর ভেসে আসছে। সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না, নম্বরটি বন্ধ রয়েছে। অধৈর্য হয়ে ইফাত তন্ময়ের সাথে কন্টাক্ট করার চেষ্টা করলো যাতে কোনো অলৌকিক খবর অন্তত পাওয়া যায়। অন্যদিকে উজানের মা মৌসুমী চৌধুরী নিজের দুই হাতে বুক চাপড়ে অঝরে কেঁদে চলেছেন। একজন মা হয়ে এত বড় সত্য তিনি কিভাবে মেনে নেবেন? বুক ফাটা গলায় বারবার আক্ষেপ করে বলেছেন, যদি কোনো দিনও ঘৃণাক্ষরে টের পেতেন যে নিজের রক্ত পানি করা সন্তানকে এভাবে প্রফেশনাল ত্যাগীদের অকালে হারাতে হবে, তবে কিছুতেই ছেলেকে ওই মৃত্যুর ফাঁদে পা বাড়াতে দিতেন না। সন্তানের মরণোত্তর মেডেল কিংবা দেশের জন্য আত্মত্যাগ কোনো বাবা মায়ের বুকের ভেতরের খালি স্থানটা কোনোদিন পূরণ করতে পারে না। জীবনের শেষ বয়সে এসে নিজের চোখের সামনে কলিজার টুকরো তরুণ সন্তানের এই নির্মম পরিণতি যে কতটা জঘন্য ও নরক যন্ত্রণা তা কেবল ভুক্তভোগী মা বাবাই বোঝেন। আরিফুল চৌধুরী এক কোণে সোফায় বসে নিজের দুই হাতের তালুতে মুখ ঢেকে কোনো ছোট শিশুর মতো অঝরে চোখের জল ফেলছে। যে ছেলেকে নিজের হাতে গড়ে তুলেছেন, নিজের সমস্ত শক্তি আর ঐতিহ্য যার কাঁধে ন্যস্ত করার স্বপ্ন দেখছেন, সেই ছোট্ট ছেলেটা আজ চিরকালের জন্য না ফেরার দেশে পাড়ি জমালো। এক ব্যর্থ বাবা হয়ে এই পাষাণ দৃশ্য তিনি কিভাবে সহ্য করবেন তা সৃষ্টিকর্তাই ভালো জানেন। হঠাৎই মৌ মেহেরকে আবার দুই বাহু দিয়ে জাপটে ধরে ডুকরে কেঁদে উঠে বলল, এই মেহু, তুই কথা বলছিস না কেন? একটা বার বল না গিয়ে প্রফেসর সাহেবকে ফিরে আসতে। তাকে ছাড়া যে আর এই পিচকিটা এক মুহূর্তও ভালো নেই। সে তো আমাকে ছেড়ে এতদিন এক সেকেন্ডের জন্য দূরে থাকতে পারতো না। তাহলে আমি কিভাবে থাকবো? তুই গিয়ে বল না তার পিচ্চি কাঁদছে,
তার জন্য। সে তো আমার চোখের এক ফোঁটা অশ্রু গাল বেয়ে পড়লেও সহ্য করতে পারত না, ব্যস্ত হয়ে হাত দিয়ে মুছে দিত। তাহলে আজ আমি এত ডুকরে ডুকরে কাঁদছি, তবুও সে কেন আমার কাছে আসছে না? তাকে অন্তত একটা শেষবারের মতো ফিরে আসতে বলো না। তাকে ছাড়া যে আমি বড্ড নিজস্ব, বড্ড শূন্য। হে মাবুদ, আমি কিভাবে সইব এই কষ্ট? ময়ূরের সেই করুণ কান্নাতুরে পুরো ড্রয়িং রুমে যেন বিষাদের ঘন কালো মেঘ নেমে এলো। মৌসুমী চৌধুরী নিজের অবুঝ অনাথ হয়ে যাওয়া বৌমাটার আকুতি আর সহ্য করতে পারলেন না। তিনি হাঁটু গেড়ে মেঝেতেই বসে পড়লেন। তারপর ভেজা চোখে মৌকে পরম মমতায় একদম নিজের বুকের নিবিড় খাঁজে শক্ত করে চেপে ধরলেন। বিয়ের বয়স পার হয়েছে মাত্র কয়েকটা মাস। ভালোবাসার মাথায় বাধা পড়তে না পড়তেই ছেলেটা মাঝপথে হাত ছেড়ে গিয়ে মেয়েটার সাজানো দুনিয়া এক লহমায় তছনছ করে দিয়ে ছাই বানিয়ে চলে গেল। কোন মুখে, কী সান্ত্বনার ভাষা দিয়ে এই ফুলের মতো নিষ্পাপ মেয়েটাকে আজ স্থির করবেন তারা? তিনি অশ্রুসিক্ত আর কাপা গলায় মৌকে শান্ত করার আপ্রাণ চেষ্টা করে ফিসফিসিয়ে বললেন, মারে আমার, আর কেঁদো না। এভাবে কাঁদলে আরও কষ্ট হবে। একটু শান্ত হও তুমি, একটু ধৈর্য ধরো মা। মৌ সাথে সাথে পাগলের মতো শাশুড়ির শাড়ির আঁচল দুই হাতে শক্ত করে চেপে ধরে চেঁচিয়ে উঠল, মামুনি, তুমি বলো না আমি কিভাবে শান্ত হব? তোমার ছেলে আমার সাথে এত বড় অন্যায় আর নিষ্ঠুর কাজ কেন করল? আমি আজ সকালেই তো কত করে বললাম, যাত্রাপথে হোঁচট লেগেছে প্রফেসর সাহেব, আপনি অন্তত 2 মিনিট থমকে বসে যান। কিন্তু সে তো বরাবরের মতোই আমার কোনো আকুতি কানেই তুলল না। মামুনি, তুমি বলো না, একটু পর কাজে গেলে কি তার মহাভারত অশুদ্ধ হয়ে যেত? সে কেন ভালোবাসার দোহাই দেওয়ার পরও আমার কথাটা শোনেনি? মৌ, আমার কথাটা শোনো বনু। মেহের হাত বাড়িয়ে পরম ভালোবাসায় মৌয়ের গায়ের হাত রাখতে চাইল। মৌ এক ঝটকায় নিজের শরীর দোলা দিয়ে মেহেরকে ঠেলে সরিয়ে দিল। একদম টাচ করবি না তুই আমায়। তোকে আমি কতবার বললাম আমার প্রফেসর সাহেবকে ডেকে দিতে, তাকে একটা বার ফোন করে আনতে, কিন্তু তুই একটা কথাও শুনলি না আমায়। তুই তো খুব ভালো করেই জানিস তাকে ছাড়াই এই পৃথিবীতে আমার বেঁচে থাকার দ্বিতীয় আর কোনো কারণ নেই, কোনো অস্তিত্ব নেই। মৌয়ের কান্নায় বেগ অঝোর ধারায় ঝরতে থাকা চোখের পানির সাথে সাথে আরও কয়েক গুণ বাড়তে লাগল। সে যেন নিঃশ্বাস নেওয়ার মতো স্বাভাবিক শক্তিটুকু হারিয়ে ফেলছে। মৌসুমী চৌধুরী আর কোনো কথা না বলে তাকে পরম স্নেহে নিজের বুকের সাথে শক্ত করে চেপে পেঁচিয়ে রাখলেন। মৌ শাশুড়ির বুকের খাঁজেই মাথা গুজে হাঁস-ফাঁস করে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে কাঁদতে আফসোস আর অনুযোগের সুরে প্রলাপ বকতে লাগল, মামুনি, তোমার ছেলে কিভাবে আমাকে নিঃস্ব করে দিয়ে হারিয়ে যেতে পারল? একটুও কি তার আমার কথা মনে পড়ল না? একটা বার কি এই মেয়েটার মুখটা ভেসে উঠল না তার চোখের সামনে? এভাবে পর করে দিয়ে হারিয়ে গেল, আমাকে বাঁচিয়ে রেখে জিন্দা লাশ বানিয়ে গেল। হঠাৎই মৌ পরম আশ্রয়ে শাশুড়ি মৌসুমী চৌধুরীর বুকে ঢুলে পড়ল। মৌয়ের আকস্মিক এমন নীরবতা দেখে থমকে গেলেন মৌসুমী চৌধুরী। নিচু হয়ে বৌমার মুখের দিকে তাকাতেই আতঙ্কে উঠলেন তিনি। মৌ সম্পূর্ণ জ্ঞান হারিয়ে নিশ্চল হয়ে তার বুকে লুটিয়ে রয়েছে। তিনি সাথে সাথে চিৎকার করে উঠলেন, মৌ, এই মৌ, কথা বলো না। ইফাত, তাড়াতাড়ি একটু পানি নিয়ে আয়। মৌসুমী চৌধুরীর আর্তচিৎকারে ড্রয়িং রুমের উপস্থিত সবাই ভিড় করে এগিয়ে এলো। মেহের এক দৌড়ে কিচেন থেকে এক গ্লাস পানি নিয়ে এলো। তারপর কাঁপা কাঁপা হাতে মৌয়ের মুখে চোখে পানির ঝাপটা দিতে লাগলো, কিন্তু মৌ চোখ খুলল না। পরিস্থিতি বেগতিক দেখে ইফাত আর এক মুহূর্ত দেরি করল না।
সে মৌকে পরম যত্নে পাজা কোলা করে পাশেই সোফায় এনে শুয়ে দিল। মেহের কান্নাকাটি করতে করতেই মৌয়ের বরফ শীতল হাত ও পায়ের তালু ডলে দিতে লাগল। এরই মধ্যে খবর পেয়ে ফ্যামিলি ডক্টর এসে হাজির হলেন। তিনি মৌকে চেক আপ করলেন। বিষাদ ও শকে মৌয়ের মানসিক কন্ডিশন খুব খারাপ উল্লেখ করে দ্রুত ঘুম ও শান্ত থাকার কিছু হাই ডোজ মেডিসিন সাজেস্ট করে চলে গেলেন। ইফাত এক মুহূর্ত সময় নষ্ট না করে দৌড়ে গিয়ে ফ্যামিলি থেকে মেডিসিনগুলো নিয়ে এলো। ইতিমধ্যেই শহরের বাইরে থাকা আরিয়ান আর তুবাকেও ফোন করে খবরটা জানিয়ে দেয়া হয়েছে। তারা ঝড়ের গতিতে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে। প্রায় ঘণ্টাখানেক পর অবশেষে মৌয়ের জ্ঞান ফিরল, কিন্তু জ্ঞান ফিরতেই বাস্তবের নিষ্ঠুর সত্যটা আবার তার মনে পড়ে গেল, আর সে অঝোর ধারায় কাঁদতে শুরু করল। নিজের প্রফেসর সাহেবকে শেষবারের মতো দেখার জন্য পাগলের মতো ছটফট করতে লাগল সে। বাড়ির কেউ কিছুতেই তাকে ধরে রাখতে বা শান্ত করতে পারছে না। ইফাত আর সহ্য করতে না পেরে মৌয়ের সামনে হাঁটু গেড়ে বসল। পরম স্নেহে নিচু ও নরম স্বরে আওড়ালো, ভাবি প্লিজ, অন্তত নিজেকে একটু শান্ত করো। কিচ্ছু হয়নি তো, তুমি ভেঙে পড়ো না। আমি নিজে সিআইডি হেডকোয়ার্টারে যাচ্ছি উজানের কাছে। ওখানে পৌঁছেই তোমাকে প্রতি মুহূর্তে সব খবর দেব। কিন্তু তুমি প্লিজ নিজের শরীরটাকে এভাবে শেষ করে দিও না। মৌ ইফাতের হাত দুটো শক্ত করে আঁকড়ে ধরে ডুকরে উঠে বলল, ভাইয়া প্লিজ আমাকে সাথে নিয়ে চলো না। আমি নিজের চোখে দেখব আমার প্রফেসর সাহেবকে। সে কেন এভাবে আমাকে এই নির্মম দুনিয়ার একা ফেলে চলে গেল? আমি জবাব চাইব। না ভাবি, এই মুহূর্তে তোমাকে সাথে নিয়ে যাওয়া আমার পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। বাইরের পরিস্থিতি তোমাদের জন্য এই মুহূর্তে মারাত্মক রিস্ক আর ডেঞ্জারাস। তুমি এখানে সেফ থাকো। আমি কথা দিচ্ছি পরিস্থিতি একটু কন্ট্রোলে এলেই তোমাকে নিয়ে যাব। কথাটা বলেই ইফাত দ্রুত বাসা থেকে বেরিয়ে গেল। ইফাত চলে যেতেই মৌ আর এক সেকেন্ডও সেখানে স্থির হয়ে বসে থাকতে পারল না। সে যাওয়ার জন্য ছটফট করতেই মেহের তাকে শক্ত করে চেপে ধরে রাখল, কিন্তু মৌ কারো কোনো বারণ শুনল না। এক ঝটকায় মেহেরের বাঁধন ছাড়িয়ে সে উন্মাদিনীর মতো বাসা থেকে বাইরের দিকে দৌড় দিল। পিছু পিছু মেহের সহ পরিবারের বাকি সদস্যরাও আতঙ্কে দৌড়ে বের হলো। বাইরে এসে মৌ দেখতে পেল ইফাতের গাড়ি অলরেডি ধুলো উড়িয়ে গেট পার হয়ে বেরিয়ে গেছে। মৌ এক মুহূর্ত কালক্ষেপণ না করে সোজা মেইন রোডের দিকে ছুটে গেল গাড়ির খোঁজে। গ্যারেজ থেকে ড্রাইভারকে ডেকে গাড়ি বের করানোর মতো ধৈর্য তখন তার মনে অবশিষ্ট ছিল না। মেয়ের ছায়াসঙ্গীর মতো তার পেছনে দৌড়াচ্ছিল, কিন্তু কোনোভাবেই তাকে থামাতে পারছিল না। ঠিক তখনই ঘটে গেল চরম অঘটন। রাস্তার মোড়ে পৌঁছাতেই আচমকা কাল রঙের একটি গ্লাস কালো মাইক্রোবাস বিকট শব্দে ব্রেক কষে থামালো। কিছু বুঝে ওঠার আগেই গাড়ি থেকে কয়েকজন মুখোশধারী লোক নেমে এক ঝটকায় মৌ আর মেহেরকে টেনে হিঁচড়ে গাড়ির ভেতরে তুলে নিল। তারা দুজনে চিৎকার করার সুযোগটুকু পেল না। লোকগুলো মুহূর্তের মধ্যে স্প্রে দিয়ে তৈরি রাসায়নিক ক্লোরোফর্ম তাদের মুখে চেপে ধরল, আর সাথে সাথেই জ্ঞান হারিয়ে নিস্তেজ হয়ে পড়ল দুজনে। মুহূর্তের মধ্যে কাল গাড়িটি ধুলো উড়িয়ে উধাও হয়ে গেল। দূর থেকে দৃশ্যটি দেখে স্তব্ধ ও বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন আরিফুল চৌধুরী আর আকবর চৌধুরী। আর মৌসুমী চৌধুরী নিজেই চোখকে বিশ্বাস করতে না পেরে মাটিতে হাঁটু গেড়ে বসে আবারও বুক চাপড়ে ডুকরিয়ে কেঁদে উঠলেন। একদিকে তরুণ ছেলের অকাল মৃত্যুর সংবাদ, আর অন্যদিকে একই দিনে চৌধুরী বাড়ির দুই আদুরে বৌমাকে চোখের সামনে
কে বা কারা এভাবে কিডন্যাপ করে নিয়ে গেল। শোক আর আতঙ্কে পুরো পরিবারের যেন প্রলয় নেমে এলো। এদিকে মাঝপথে গাড়ি চালানোর সময় মায়ের কান্না জড়ানো ফোন পেয়ে দ্রুত চৌধুরী বাড়ি ফিরে এলো ইফাত। বাসায় পা রাখতেই সে দেখল পরিবারের সবাই কান্নায় ভেঙে পড়েছে। চারদিকে হাহাকার। ইফাত উদ্বিগ্ন কণ্ঠে এগিয়ে গিয়ে নিজের মায়ের কাছে জিজ্ঞেস করলো, আম্মু কি হয়েছে? এভাবে ভেঙে পড়ছো কেন? আর তোমরা আমাকে মাঝপথ থেকে হঠাৎ ফোন করে কেন ফিরে আসতে বললে? ইফাতের উদ্গ্রীব প্রশ্নের মুখে ইমরোজা চৌধুরী ফুঁপিয়ে ফুঁপিয়ে অঝরে কাঁদতে কাঁদতে বললেন, বাবা রে, আমরা কিছু বুঝে ওঠার আগেই ওই লোকগুলো মৌ আর মেহেরকে টেনে গাড়িতে তুলে কিডন্যাপ করে নিয়ে গেছে। আমরা যাওয়ার আগেই লোকগুলো উধাও হয়ে গেল। হোয়াট? আম্মু, আমি তোমাদের বারবার সতর্ক করে গেলাম যে বাইরের পরিস্থিতি খারাপ, ওদের সাবধানে আর সেফ রাখবে, তবুও তোমরা ওদের সামলাতে পারলে না। আমি এখন একা মানুষ, একসাথে কিভাবে দুই দিক সামলাবো বলো তো? একদিকে উজান আর অন্যদিকে ভাবি আর মেহের। বাবা, এখন কি হবে বলো তো? ইমরোজা কাঁদতে লাগলেন। ইফাত নিজের রাগকে কষ্ট করে সংবরণ করে মায়ের কাঁধে হাত দিল। আচ্ছা ঠিক আছে, এখন ভেঙে পড়ার সময় নয়, তুমি বড় আম্মুকে সামলাও, আমি যে কোনো মূল্যে ভাবি আর মেহেরকে খুঁজে বের করছি। কথাটা শেষ করেই আবারও অজানা গন্তব্যের উদ্দেশ্যে ঝড়ের গতিতে বেরিয়ে গেল ইফাত। একদম নিঝুম নির্জন এক গভীর জঙ্গল। সেই জঙ্গলের মাঝখানে পুরনো একটা পরিত্যক্ত বাড়িতে বন্দি করে রাখা হয়েছে প্রায় খানেক মেয়েকে। তাদের মাঝে এক কোণে বসে আছে মৌ আর মেহের। মেহের আশঙ্কায় কাঁপতে কাঁপতে মৌয়ের হাত শক্ত করে আঁকড়ে ধরে অঝরে কাঁদছে। কিন্তু অলৌকিক ব্যাপার হলো, মৌয়ের চোখে এখন আর এক ফোঁটা জলও নেই। সে নিজের হাঁটু দুটো বুকের সাথে ভাঁজ করে নিশ্চুপ হয়ে বসে আছে। তার এই পাথর হয়ে যাওয়া নীরবতা মেহেরকে মারাত্মকভাবে ভাবিয়ে তুলছে। মেহের কাঁপা কাঁপা গলায় মৌকে ডাকল, মৌ, তুই এমন চুপ করে আছিস কেন? তুই কি বুঝতে পারছিস না ওরা আমাদের সবাইকে বিদেশে নোংরা কাজে পাচার করে দেওয়ার জন্য এখানে ধরে নিয়ে এসেছে? তো। মৌ নিচু বরফ শীতল স্বাভাবিক গলায় উত্তর দিল, পাখি, কি হয়েছে তোর বল তো? এগুলো নিষ্পাপ মেয়ের ভবিষ্যৎ আর জীবন আজ এখানেই শেষ হতে চলেছে। আর তুই কিছুই করবি না? কিছু একটা কর না বোন, এতগুলো প্রাণকে এভাবে অকালে ঝরে যেতে দিস না। দেখ সবাই কেমন করে কাঁদছে, ওদের বাঁচা না পাখি। মৌ এবার ধীরে ধীরে মাথা তুলল মেহেরের দিকে, একজোড়া নিষ্প্রহ ও শীতল চোখে তাকিয়ে ধীরে ধীরে বলল, কি হবে অন্যের কথা ভেবে বল? কই, এতদিন অন্যের কথা ভেবে সমাজ আর মানুষের উপকার করে আমাদের কী লাভ হলো? আমার প্রফেসর সাহেব তো কত শত মানুষকে বাঁচালো, কিন্তু তার পরিণামে শেষমেশ কী হলো? আমার প্রফেসর সাহেবকেই গুলি করে মেরে ফেলা হলো। কই, কেউ তো পারল না আমার প্রফেসর সাহেবকে বাঁচিয়ে রাখতে। মৌ প্লিজ, এমন করিস না। এখানে যে আমাদের নিজেদের জীবনও জড়িয়ে আছে। আমরা যদি আজ এখান থেকে পালাতে না পারি, তবে সারা জীবন ওই নরকের মতো অন্ধকার ঘরে কাটাতে হবে। আমি পারবো না তোর ইফাত ভাইয়াকে ছাড়া অন্য কারো কথা ভাবতে, তাকে ছাড়া অন্য কারো স্পর্শ যে এই মেহেরকে জ্যান্ত মেরে ফেলবে। তুই কি পারবি অন্য কারো স্পর্শ সহ্য করতে? তুই পারবি এমনটা হতে দিতে? মৌ ছলছল নয়নে কিছু সময় মেহেরের দিকে তাকিয়ে রইল। তারপর হঠাৎই ঠোঁটের কোণে এক চিলতে বিষাদময় করুণ হাসি ফুটিয়ে তুলল। এই চরম বিপদের মুখে মৌয়ের হাসার কারণ মেহেরের মাথায় ঢুকল না। মৌ একদম নিচু গলায় জবাব দিল, মৌ কখনো উজান চৌধুরী ছাড়া কারো কথা ভাবতে পারবে না। মৌ অনলি উজান চৌধুরী ছিল আর চিরকাল তার হয়েই থাকবে। আমাদের যখন এখান থেকে
অন্য কোথাও পাচারের জন্য নিয়ে যাওয়া হবে। আমি চলন্ত গাড়ি থেকে লাফ দিয়ে দেব। আর তুই টেনশন করিস না, তোকে ইফাত ভাইয়া ঠিকই কোনো না কোনোভাবে খুঁজে বের করবে। তোকে যে সে বড্ড ভালোবাসে, কিন্তু আমার প্রফেসর সাহেব তো আমাকে একটুও ভালোবাসে না, তাই তো আমাকে এই নিষ্ঠুর দুনিয়ায় একলা ফেলে রেখে নিজে হারিয়ে গেল। কথা শেষ হতেই রুমি ভাবি লোহার দরজা খুলে কয়েকজন শক্তপোক্ত লোক ভেতরে প্রবেশ করলো। তারা নির্মমভাবে প্রতিটি মেয়ের হাতে সিল মারতে শুরু করলো। ব্যথায় আর আতঙ্কে মেয়েরা চিৎকার করে কাঁদতেই লোকগুলো গর্জে উঠে ধমক দিল, আর সাথে সাথে পুরো রুম নিস্তব্ধ হয়ে গেল। একে একে সবার হাতেই সিল মারা হচ্ছে। ঠিক এমন সময় বাইরে থেকে বিশেষ একজন লোক ওই রুমে প্রবেশ করার কাজ থামিয়ে পায়চারি লোকগুলো একসাথে নিচু হয়ে সালাম দিল। মৌয়ের দৃষ্টি বরাবরের মতোই মেঝের দিকে নিস্তব্ধ ছিল, কিন্তু মেহের লোকটার দিকে তাকাতেই থমকে গেল। সে নিজের হাতের কনুই দিয়ে মৌকে ধাক্কা দিয়ে সামনে তাকাতে বলল। মৌ চরম বিরক্তিকর দৃষ্টি নিয়ে চোখ তুলে তাকাতেই স্তব্ধ হয়ে গেল। সামনে তাদের দিকেই একজোড়া আকুল ও অসহায় দৃষ্টি নিয়ে দাঁড়িয়ে আছে স্বয়ং রোহান। মৌ কিছু বুঝে ওঠার আগেই রোহান ঝড়ের গতিতে দৌড়ে এসে মৌ আর মেহের দুজনকে একসাথে নিজের বুকের মাঝে জড়িয়ে ধরল। মেহের ভয়ে ছটফট না করলেও মৌ সজোরে ধাক্কা দিয়ে রোহানকে নিজের থেকে দূরে সরিয়ে দিল। রোহান হতভম্বের মতো অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে রইল। ফুল, মেহু, তোরা এখানে কি করছিস? কথাটা বলেই সে মেহেরকে ছেড়ে দিয়ে সেই পাচারকারী লোকগুলোর দিকে রক্তচক্ষু নিয়ে ধেয়ে গেল। হিংস্র সিংহের মতো হুঙ্কার তুলে বলল, ওদেরকে তুলে এনেছে কোন শুয়োরের বাচ্চারা? রোহানের সেই হুঙ্কারে প্রতিটি লোক আতঙ্কে থরথর করে কেঁপে উঠল। একজন লোক ভয়ে কাঁপতে কাঁপতে পাশে দাঁড়িয়ে থাকা কয়েকজনের দিকে আঙুল দিয়ে দেখিয়ে দিতেই রোহান এক উন্মাদের মতো রড তুলে নিয়ে তাদের উপর এলোপাতাড়ি পেটাতে শুরু করলো। জানোয়ারের বাচ্চা, তোরা কি করেছিস? তোরা আমার এই দুটো প্রাণকে এখানে তুলে এনেছিস? বলতে বলতে সে রড দিয়ে পেটানো চালিয়ে যেতে লাগলো। তাদের শরীর যন্ত্রণায় ক্ষতবিক্ষত ও রক্তাক্ত করে দিয়ে তীব্র তেজস্বী গলায় গর্জে উঠল, কুত্তার বাচ্চা, তোদের সাহস হলো কিভাবে? তোরা আমারই ফুলকে কিডন্যাপ করে নিয়ে এসেছিস। তোরা জানিস ফুল আমার জান, আমার কলিজা, আমার সব। আর আমি আমার জানকে পাচার করব, তাকে মৃত্যুর মুখে ঠেলে দেব? রক্তাক্ত লোকগুলো মাটিতে পড়ে রোহানের পা জড়িয়ে ধরে আকুতি মিনতি করে বলতে লাগলো, বাবা বস, প্লিজ ছেড়ে দিন আমাদের। আমরা সত্যি কিছু জানি না, আমাদের মাফ করে দিন। আমাদের যা বলা হয়েছে আমরা ঠিক তাই করেছি। রোহান রড উঁচিয়ে চিৎকার করে উঠল, জানিস না মানে? তোদের কোন বাপ বলেছে আমার এই প্রাণ দুটোকে এখানে ধরে আনতে? বল আমাকে। ঠিক তখনই